দাও না ওরে রে এটাই তো রবিন ভাই আপনি বাম মাথা করে আসবে রে ভাই কিছু বাম দেব না হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকালে ভালো এবং সুস্থ আছেন। ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে এবারের ট্রাভেল ব্লগটি একটু ভিন্নভাবে উপস্থাপন হবে। মূলত এইবার আমি সৌদিয়া কোচ সার্ভিস গ্রুপের সাথে ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম। সো সুন্দরবন জার্নি এটি আমার ফার্স্ট। আমি এর আগে কখনো সুন্দরবনে ট্রাভেল করিনি। তার থেকে বড় কথা হলো বাসলাবাদের সাথে এটি আমার ফার্স্ট জার্নি, মানে ফার্স্ট ট্যুরে যাওয়া। এর আগে আমি কখনো ট্যুরে যাইনি বাসলাবাদের সাথে। সো এই জার্নিটা আমার লাইফে মানে অন্তম একটি স্মরণীয় একটি জার্নি ছিল। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই সুন্দরবন জার্নি খুব একটা সহজ ছিল না। মানে আমরা যখন জার্নি শুরু করব তারই এক সপ্তাহ আগে হঠাৎ করে সুন্দরবন বন্ধ করে দেয় অতিবৃষ্টির কারণে। আর দ্বিতীয় প্রবলেম ছিল হলো পরিবহন শ্রমিকদের ধর্মঘট। কিন্তু তারপরে আমাদের গ্রুপের মেম্বাররা কিন্তু মানে ডেট আর জায়গা চেঞ্জ করেনি, মানে মূলত তারা সাহসিকতা পরিচয় দিয়ে এসেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই দুটি বিপদ কাটিয়ে ওঠে। সো আমাদের নির্ধারিত ট্যুরের ডেট তথা 14ই আগস্ট 2025 সালে আমরা এই ট্যুরে যাই। তো আমাদের বাসটি মূলত চট্টগ্রাম থেকে এসেছে, আমরা 10 জন আর কি পরে ঢাকা থেকে উঠি। সো যাই হোক, আমি আমার এই ভিডিওটি এমনভাবে উপস্থাপন করবো যেন আপনার কাছেও মনে হয় যে আপনিও আমাদের সাথে সুন্দরবনে ঘুরতে যাচ্ছেন। আর এইবার ট্রাভেল ব্লগটি মূলত বাসের ভিডিও দিয়ে সীমাবদ্ধতা থাকবে না। আমি কোন কোন জায়গায় গিয়েছি, কি কি দেখেছি, কি কি খেয়েছি, আপনাদের সাথে ডিটেল সবকিছু আমি তুলে ধরার চেষ্টা করব। সো
আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই যে আর কে রবিন খান ভাইকে, যিনি মূলত সৌদিয়া কোচ সার্ভিস গ্রুপের অ্যাডমিন। উনি আর কি আমাকে এই ট্যুরে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। সো রবিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দরভাবে এই ট্যুরটি উপস্থাপন করার জন্য। সো ভিউয়ার্স, আমি আর কোনো কথা বাড়ালাম না, এখন ভিডিওর মূল পর্বে আসা যাক। আমি এখন অবস্থান করতেছি সৌদিয়ার সায়দাবাদ 2 নাম্বার কাউন্টারে। সেদিন এই কাউন্টারে বেশ ভালোই অনেক যাত্রী চাপ ছিল, কেননা সেদিন বৃহস্পতিবার ছিল। আমি নিচতলায় বসার জায়গা পাইনি বিধায় আমি দ্বিতীয় তলায় এসে বসি। আর সায়দাবাদ 2 নাম্বার কাউন্টার সৌদিয়া নিজস্ব মালিকানাধীন কাউন্টার। এই কাউন্টারে টোটাল 3 তলার মতো হবে, যার ফলে বুঝতেই পারতেছেন কাউন্টারটি কত বড়। ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে এই ভিডিও শেষ দিকে কিন্তু এই ট্যুরে আমাদের বেশ অনেকগুলো গ্রুপ ফটো আমি শেয়ার করেছি। আমাদের বাসের ব্যানার রেডি, এখন বাস এসে গেলে আর কি আমরা লাগাবো, যেহেতু আমাদের বাসে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে। সো বলতে বলতে এখন আমাদের বাসটি ঢাকা এসে পৌঁছালো। সেদিন বেশ ভালোই রাস্তায় গাড়ির চাপ থাকার কারণে আমাদের বাসটি আসতে একটু লেট হয়, যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল। আর এই বাসটি সেদিন আমার ট্যুরমেট ছিল। এই বাসটি মূলত চট্টগ্রাম থেকে 10 রুটের ফিক্সড বাস। ঢাকা থেকে আমরা 10 জন আর কি ট্যুরে যাচ্ছি, আর এছাড়াও চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা থেকে অনেকে এই বাসে উঠেছেন। এইবার আসি এই বাসের ইন্টেরিয়র পূর্বে। এটি হলো হিনার AK1 ড্যাশবোর্ড। এই বাসটি সর্বোচ্চ 140 কিলোমিটার/আওয়ার বেগে গতি তুলতে সক্ষম। এই বাসটি টোটাল 36টি মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে 2x2 ফরমেশনে। আর বাসটির বডি নির্মাণ করেছে মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এই বাসটি মূলত 2022 সালে প্যাকেট হিসেবে রাস্তায় নামে। বাসের ইন্টেরিয়র বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই হলো সিটের অবস্থা। সিটের সামনে আপনারা নেটের জালি পেয়ে যাবেন, এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আর যেহেতু 36 সিট হয়, এই বাসে ভালোই লেগ স্পেস ছিল। এই হলো বাসের সিটের অবস্থা। সিটগুলো মোটামুটি বেশ আরামদায়ক ছিল, লং জার্নির জন্য একেবারে পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। এটি হলো হ্যান্ড রেস্ট, আর এই লক দিয়ে আপনারা সিট উঠাতে বা নামাতে পারবেন। এটি হলো বাসের রিডিং ল্যাম্প, আর এই রিডিং ল্যাম্প কাজ করতেছিল না। বাসের সামনে লাল নীল কাপড়গুলো লাগাতে আমি সাহায্য করেছি। দেন কাজ শেষে আমি একটু শট নিলাম। এরই ফাঁকে ট্যুরের বাসের সাথে আমিও ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون। ফাইনাল রাত 2:23 আমাদের বাসটি সায়দাবাদ থেকে আমাদের গন্তব্য সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর যাত্রাপথে আজকে আমি খুব বেশি একটি কথা বলবো না।
পাইছিলাম। আমি সাকুরা পাইছি 130। সাকুরা 130। এখন আমাদের বাসের স্পিড 105 কিলোমিটার/আওয়ার, যদিও এই স্পিডোমিটারে 5 কিলোমিটার কম দেখায়। তো যাই হোক, এর থেকেও আমাদের বাস বেশ অনেক স্পিড টেনেছে। শুনেছি যাওয়ার সময় আমাদের বাসে সর্বোচ্চ 125 কিলোমিটার/আওয়ার বেগে স্পিড তুলেছিল। সেদিন আমাদের বাসটি বেশ অনেক লেট করে আর কি বের হয়েছিল, যার ফলে আমরা প্লেয়ার সামনে খুব বেশি একটি পাইনি, তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ যাওয়ার সময়। তো আপনারা দেখতেই পারবেন সামনে কি ঘটে। ভিউয়ার্স, আপনারা কিভাবে ঢাকা থেকে সুন্দরবন যাবেন সেই বিষয়টি আপনাদের নিকটে এখন আমি শেয়ার করব। মূলত সুন্দরবন বা দুইটা জায়গা দিয়ে আপনারা যাইতে পারবেন, একটা হলো সাতক্ষীরা আর একটা হলো বাগেরহাটের মোংলা দিয়ে। যদিও আমরা সেদিন মোংলা দিয়ে গিয়েছিলাম, তো আপনারা যদি মোংলা দিয়ে যান তাহলে ঢাকা থেকে মোংলার বেশ কয়েকটা গাড়ি রয়েছে, যার মধ্যে কমফোর্ট লাইন এবং দিগন্ত পরিবহন চলাচল করে। এদের ভাড়া 700 টাকার মতো নিয়ে থাকে খুব সম্ভবত। আর এছাড়া আপনারা ঢাকা থেকে খুলনাগামী যে কোনো বাসে করে গিয়ে দেন পরে খুলনা থেকে মোংলা লোকাল বাসে করে যেতে পারবেন। ঢাকা থেকে খুলনা রুটে দোলা, টুঙ্গিপাড়া, ইমাদ, ওয়েলকাম, হানিফ সহ আরও বেশ অনেক পরিবহন চলাচল করে। আর এসি বাসের মধ্যে রয়েছে সোহাগ পরিবহন, গ্রিনল্যান্ড পরিবহন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এদের এক এক বাসের ভাড়া এক এক রকম। কোনো নন এসি বাসের ভাড়া 650 টাকা করে, এসি বিজনেস ক্লাসের ভাড়া খুব সম্ভবত 1400 করে নেয়। গ্রিনল্যান্ড ডাবল ডেকার 1400 করে নেয়। অন্য যেমন রবি এক্সপ্রেস, হুন্ডাই, সোহাগ এরা খুব সম্ভবত 1200 করে নেয়। আর টুঙ্গিপাড়ার এসি মোস্ট প্রবাবলি 800 করে নেয়। এক এক বাসে এক এক ভাড়া। এছাড়া আপনারা সাতক্ষীরা থেকেও সুন্দরবন যেতে পারেন, যদিও ওই রুটে আমি কখনো যাই নাই, তাই আপনাদের নিকট আমি এটা বলতে পারতেছি না। সামনে সাকুরা আর সৌদিয়া দেখতে পেয়ে ভাই ব্রাদার্সরা বেশ অনেক উচ্ছ্বাসিত হয়ে গেছে। দেন আপনারা দেখতে দেখুন সামনে কি ঘটে। সো আমাদের পাইলট ইচ্ছা করে আর কি সাকুরাকে টোল প্লাজায় আগে যাইতে দেয়। আর আমাদের সামনে এই গাড়িটি মূলত সাকুরা ফুসো গাড়ি, প্যাকেট গাড়ি ছিল। তো দেখতে থাকুন সামনে পদ্মা ব্রিজে সাকুরা আর আমাদের সাথে কি ঘটে, সেই সাথে সৌদিয়ার সাথেও বেশ ভালোই আমাদের খেলাধুলা হয়। তো আপনারা দেখতে থাকুন, আমি আর কিছু বলবো না। তো এখন আমাদের সামনে রয়েছে সাকুরা পরিবহন। এখন আমরা পদ্মা সেতুতে উঠবো। সাকুরাকে অনেকেই আর কি বলে থাকে দক্ষিণবঙ্গের কিং। তো যাই হোক, আপনাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করে নিই। এই সাকুরা হলো আমার ক্রাশের প্রিয় বাস। ও নিজেই বলেছিল যেহেতু ওর বাড়ি বরিশাল। তো দেখা যাক আমার ক্রাশের বাসকে আমরা সেদিন হারাতে পারি কিনা। সো বলতে বলতে সাকুরাকে আমরা ইজিলি ওভারটেক দিয়ে দিই। সো খেলা কিন্তু এখনও শেষ হয় নাই, আপনারা দেখতে থাকুন। Ustedes,
বাম্পারে আছে ছেড়ে দেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছে ওই জেলার পক্ষ থেকে সাকুরা পরিবহন। কোনো কথা সো ফাইনালে দক্ষিণবঙ্গের স্পিড স্টার সাকুরা পরিবহনকে আমরা ওভারটেক দিই, তাও আবার এই পদ্মা সেতুর উপরেও আমরা ওভারটেক দিয়ে দিই।
সৌদিয়া ছাইড়া দিব সৌদিয়ার লোকে বেয়ার হবে এইবার আমাদের সামনে পর আরেকটা সৌদিয়া, এটাও লং রুটের গাড়ি। তো দুই সৌদিয়া মিলে বেশ ভালোই টেনেছিল, তবে এখানে কেউ পারাপারি করে নাই, যে যার মতো টেনেছিল। তো যাই হোক, এখন আপনারা দুই সৌদিয়ার মাঝে ড্রাইভিং উপভোগ করতে থাকুন। অবস্থান করতেছি ভাঙ্গা ইন্টারচেঞ্জে। আর এই জায়গা মূলত খুলনা বরিশালের রাস্তা আলাদা হয়। হাতের বাম দিকে চলে গেছে বরিশাল পটুয়াখালী কোয়াটা রাস্তা, ডান দিকে চলে গেছে ফরিদপুর মাগুরা যশোর ঝিনাইদহ রাস্তা, আর সোজা চলে গেছে গোপালগঞ্জ নড়াইল খুলনা রাস্তা। যেহেতু আমাদের বাসটি বাগেরহাট তথা
সুন্দরবনের দিকে যাবে, তাই আমরা এখন সোজা রাস্তা ধরে সামনের দিকে আগাচ্ছি। আর এটি বর্তমানে বাংলাদেশে একটিমাত্র ইন্টারচেঞ্জ, তবে খুব শিগগিরই আর কি উত্তরবঙ্গে তথা সিরাজগঞ্জে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ খুলে দিবে। আমরা এখন গোপালগঞ্জের ঘোনাপাড়ায় অবস্থান করতেছি। এই জায়গা মূলত পিরোজপুর আর খুলনা রাস্তা আলাদা হয়। সামনে গিয়ে হাতের বাম দিকে চলে গেছে পিরোজপুরের রাস্তা, আর আমরা ডান দিক দিয়ে খুলনা রাস্তার দিকে যাব। আর ভিউয়ার্স, আমার এই প্রথম খুলনার ব্লগ, এর আগে আমি কখনো খুলনা বাগেরহাট ওই অঞ্চলে ব্লগ করিনি। তো কথা বলতে বলতে আমরা রং সাইড দিয়ে সোহাগের নন এসি বাসকে ওভারটেক দিয়ে দিলাম। এখন আমরা একটি ব্রিজ অতিক্রম করতেছি, আর আমি এক্সট্রিমলি সরি যে এই ব্রিজটির নাম বলতে পারলাম না। সো ভিউয়ার্স, আপনারা যদি জানা থাকেন এই ব্রিজটির নাম কাইন্ডলি কমেন্টে বলে দিয়েন।
আমরা এখন বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থান করতেছি। আর আমাদের বাসটি মূলত ফজরের নামাজ আর চা খাওয়ার জন্য ব্রেক দিয়েছে। আর হ্যাঁ ভিউয়ার, সকালের এইরকম আকাশ দেখতে আপনাদের কেমন লাগে? আমার তো অনেক ভালো লাগে দেখতে। তো চা খাওয়া শেষে আমরা ভাই ব্রাদার্সরা মিলে এই ফকিরহাটে টুকটাক বাস লাভিং করতেছিলাম। তো ভিউয়ার, চাইলে আপনারা আমাদের এই বাস লাভিং দেখতে পারেন, আর ভালো না লাগলে চাইলে স্কিপ করে সামনেও এগিয়ে যেতে পারেন। এই সোহাগ সোহাগ এই সোহাগ করবে না এই সোহাগ সোহাগ বাইক নিয়ে করেন সোহাগ বাইক চিনি না কেন সোহাগ বাইক দেখে না কত স্মার্ট আমি রাঙ্গামাটি থেকে আসি রাঙ্গামাটি। তো ব্রেক শেষে আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর পথিমধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আমাদের সাথে ভালোবাসা বিনিময় করলো। আমরা তো ধর ট্যুর করতে করতে অবস্থা, কিন্তু তারপরে ভাই ভাইদের সাথে 40 জন একসাথে এর আগে কোনো গ্রুপের সাথে বাইকের গ্রুপ তো ভাই গ্রুপে আমি আছি আমাদের। সো ভিউয়ার্স, রাতের কারণে আর কি এই বাসের আউটলুক আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। সো এখন আর কি আপনাদেরকে বাসের আউটলুকটি ভালো করে দেখিয়ে দিই। এই বাসটি সৌদিয়া অ্যারো সিরিজের গাড়ি ছিল। এই বাসটি মূলত 2022 সালে মাঝামাঝি সময় রাস্তায় নামে। আর এই বাসটি বডি নির্মাণ করেছে মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যা মূলত সৌদিয়া নিজস্ব গ্যারেজ। এই বাসটি আমার দেখা বাংলাদেশের অন্যতম সুন্দর নন এসিগুলোর মধ্যে একটি। আমার কাছে সৌদি আর এই অ্যারো সিরিজের বাসগুলো দেখতে বেশ অনেক ভালো লাগে। আপনার এই ভিডিওটা এখন আমরা টিকটকেও পাবো, ফেসবুকেও পাবো, ইউটিউবে পাবো। নাম থাকবে আরফান ট্রাভেলিং, তারপরে থাকবে মাই মুভি, তারপরে থাকবে হাসান ভিডিও। একজন তো টিকটকে আমার ভিডিও এভাবে দেখে, আমি তো টিকটক আইডি নেই আমার।
যাত্রা মাঝখানে আমরা বাসের টুকটাক ফটোশ্যুট নেই, এরই ফাঁকে একটি ভ্যান রিজার্ভ করে ভাইয়ার আর কি বাসের ভিডিও নিচ্ছিলেন। এই ভিডিওটি সেদিন আমার দেখা সেরা ভিডিও ছিল। আর এই ভিডিওটি মূলত আমি করিনি, এটা করেছিল সাইফুল ইসলাম আরাম ভাই, যিনি ট্রাভেল হার্ট চ্যানেলের আর কি পরিচালনা করে। সো উনি আর কি পরে আমাদের সবাইকে এই ভিডিওটি দিয়েছেন, তো আমিও এই ভিডিও ক্লিপটি নিয়ে রাখলাম। দক্ষিণবঙ্গ ট্রাভেল করে আমার চোখে একটা জিনিসই বেশ বারবার পড়ছিল, আর সেটি হলো এখানে মাইলের পর মাইল আর কি পুকুর আর পুকুর তথা এগুলোকে ঘেট বলা হয়। এখানে চিংড়ি সহ বেশ অনেক ধরনের মাছ চাষাবাদ করে। অথচ আপনি উত্তরবঙ্গে যাবেন তখন দেখবেন মাইলের পর মাইল ফসলের মাছ, আর দক্ষিণে আসলে এরকম মাইলের পর মাইল মাছের ঘেট দেখতে পাবেন। মানে বাংলাদেশে এক এক অঞ্চলে এক এক ধরনের সৌন্দর্য। আপনি যখন ট্রাভেল করবেন তখন আর কি এই সকল সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। তাই আমি এতটুকুই বলে রাখি যে আপনারা হাতে যখন সময় সুযোগ পাবেন তখন বেরিয়ে পড়বেন ভ্রমণের উদ্দেশ্যে, যার ফলে আপনি আপনার নিজের দেশকে ভালোভাবে চিনতে পারবেন। আমরা এখন বাগেরহাট জেলার রামপাল উপজেলা অবস্থান করতেছি, আর আমাদের বাসটি এই মুহূর্তে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকার উপর দিয়ে যাচ্ছে। এই জায়গায় আমাদের বাসে বেশ কিছু ভিডিও এবং ফটোশ্যুট হয়। ভাই একটু ভিডিও করি ভাই। আগের মতো পিছনে একটা আসছিল, ওটা তো রেগে আইছি। আরে 1 মিনিট দাঁড়ান, আমরা 2 মিনিট আসছি। আসিফ ভাই দাঁড়ান, 1 মিনিট দৌড় মারি, সমস্যা নাই। ওই উপরে থেকে ভিডিও করলে ভালো লাগবে। দাঁড়ান 1 মিনিট। ঘড়িতে সময় যখন সকাল 7:50 মতো, তখন আমরা মংলা বাস স্ট্যান্ডে এসে পৌঁছাই। আর এই জায়গা মূলত আমাদের বাসের লাস্ট পয়েন্ট ছিল। সো এই জায়গা থেকে আমরা এখন সুন্দরবনে যাব। ভাইরা মূলত বোট ঠিক করার জন্য
সামনে আগাচ্ছেন। আর এইদিকে আমরা গ্রুপ মেম্বাররা সকালে নাস্তা সেরে নেই এই জায়গাটি বেশ অনেক সুন্দর, মানে এক কথায় বলতে গেলে পিকনিক করার জন্য আদর্শ একটা জায়গা। এই জায়গায় আর কি আমরা নাস্তা সেরে নেই। আর এটি ছিল আমাদের সকালে নাস্তার আয়োজন, খিচুড়ি এবং ডিম ভাজির টেস্ট আমার কাছে খুব ভালো লেগেছে। উনি হলেন মিরাজ ভাই, উনি আগে ইমাদ পরিবহনে ফোরম্যান ছিলেন, তার আগে সাকুরা পরিবহন এবং ইকোনো সার্ভিস গাড়ি চালিয়েছেন। বাস লাভিং সোসাইটির অন্যতম পরিচিত মুখ উনি। অবশেষে সুন্দরবনের ভিতরে যাওয়ার পারমিশন আমরা পেয়েছি। সো আমরা সৌদিয়া বাহিনী সবাই আর কি আমাদের গন্তব্যের পথে আগাচ্ছি। আমরা এখন নৌকা ঘাটের সামনে অবস্থান করতেছি, আর এই নৌকাতে করে আমরা সুন্দরবনের ভিতরে ঢুকবো। এইখান থেকে নৌকা যোগে সুন্দরবনের ভিতরে যেতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। আর ভিউয়ার্স, এই নদীর নাম মূলত পশুর নদী, আর সুন্দরবন এই পশুর নদীর তীরেই অবস্থিত। সৌদিয়া বাহিনী সবাই এখন নৌকাতে উঠতে ব্যস্ত। আর হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই জায়গায় কিন্তু মানে নৌকা ওঠার এই জায়গাটা কিন্তু বেশ অনেক ডেঞ্জারাস একটা পয়েন্ট। আপনারা খুব সাবধানে নৌকায় উঠবেন যদি সুন্দরবনে বেড়াতে যান। সো আমাদের নৌ ভ্রমণ স্টার্ট হয়ে গেল। প্রায় 30 থেকে 40 মিনিট লাগবে আমাদের গন্তব্য সুন্দরবন যাইতে। এই জায়গাটা বেশ অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তবে এই বোটগুলো কিন্তু খুবই রিস্কি, মানে ছোট বোট, মানুষ একটু হাঁটাচলা করলে আর কি দোলাদলি শুরু করে। সো আপনারা নৌকা একটু সাবধানে চলাফেরা করবেন, যেহেতু এটা ছোট বোট। এরই ফাঁকে রমিন ভাই আমাদের সবাইকে টফি এবং চিংগাম সার্ভ করতেছেন। আমরা এখন আমাদের গন্তব্যের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করতেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই স্বপ্নের সুন্দরবনে আমি প্রবেশ করব। সো ফাইনালি স্বপ্নের সুন্দরবনের পা রাখলাম। এর আগে আমি কখনো সুন্দরবন আসিনি। আর এই জায়গার নাম হতো করমজল। এই করমজলের নাম এর আগে অনেক শুনেছি, তো এবার নিজ চোখে এই জায়গায় আসতে পেরে আমি খুব আবেগে আপ্লুত হয়ে পড়েছি। মানে আপনি আপনাদের কীভাবে বুঝবো, আমি মানে এতটা খুশি হয়েছি যার ভাষা একেবারে প্রকাশ করাই কঠিন। আমি এর আগে বেশ কয়েকবার সুন্দরবন আসার চেষ্টা করেছি, বাট বারবারই ব্যর্থ হয়েছি। এবার অবশেষে আমি আমার স্বপ্ন পূরণ করতে সক্ষম হই। সো সুন্দরবন ঢোকার প্রথমে বানরগুলো আমাদেরকে অভ্যন্তরা জানিয়েছে। এলা হাবিবি তার এর ওভার লাগে সিপানো দরকার ছিল তো। সুন্দরবন মূলত একটি ম্যানগ্রোভ ফরেস্ট। আর ম্যানগ্রোভ ফরেস্ট বলতে বোঝায় যে সকল বনাঞ্চল লবণাক্ত জলাভূমির উপর গঠিত হয়েছে। পৃথিবীতে মাত্র 10টি ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, যার মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট হলো এই সুন্দরবন। আর সুন্দরবন অঞ্চল মূলত ভারত বাংলাদেশ দুই দেশই যৌথভাবে পেয়েছে, যার মধ্যে বাংলাদেশ অংশে সুন্দরবনের বেশিরভাগ অংশই পড়েছে। সো ভিউয়ার্স, এই সুন্দরবনে আসতে পেরে আমার মানে মনের অবস্থা আপনাদের সামনে কীভাবে ব্যক্ত করব, আমি নিজেই তার ভাষা প্রকাশ করতে পারতেছি না। মূলত এই ট্যুর শুরু করার আগেও কিন্তু আমরা বেশ কয়েকবার বাধার সম্মুখীনে পড়েছিলাম, মানে যার মধ্যে রয়েছে পরিবহন ধর্মঘট এবং বৃষ্টির কারণে মাঝখানে সুন্দরবন বন্ধ করে দিয়েছিল। বাট আল্লাহর রহমতে আমরা যেদিন ট্যুরে যাই সেদিন আর কি এই সব সমস্যা সমাধান হয়ে গেছিলো। সো ফাইনালি
এই সুন্দরবনে আসতে পেরেছি বিভিন্ন প্রতিকূলতার মাঝেও। সো ভিউয়ার্স, আপনারা এই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আমি আপনাদের জন্য বেশ কিছু ভিডিও ক্লিপ রেখেছি, আপনারা এনজয় করতে থাকুন। আপনার তো ভিডিও করলাম না ঠিক মতো, আপনি মডারেটর মানুষ ভাই, বরিশাল জোনের। আরে আমার ভিডিও করা লাগবে না। সো আপনাদের সাথে এই ভাইয়ের পরিচয় করে দিই। উনি মূলত শিফান ভাই, ওনার বাড়ি বরিশাল, মানে আমার নানা বাড়ি এলাকায়, তাও আমার নানা বাড়ির কাছেই, নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে ওনার বাসা। এই ভাই মূলত সৌদিয়া বরিশাল জোনের মডারেটর। ভাইয়ের সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লেগেছে। ভাই অনেক মিশুক প্রকৃতির, মানে এই ট্যুরের বেশিরভাগ সময় আমি ভাইয়ের সাথেই ছিলাম। ইভেন এই ভাই কিন্তু আমার পাশের যাত্রী ছিল। সো ভাইয়ের সাথে আমার এক অন্যরকম সম্পর্ক হয়েছিল সেদিন। এটা কি তুমি চোখে দাও না? ওরে রে, এটাই তো ভাই আদর কি অবস্থা? এই বাইরে আমরা যেদিন সুন্দরবন ভ্রমণ করি সেই দিন আল্লাহর রহমতে আবহাওয়া বেশ অনেক ভালো ছিল, অথচ এর আগে কিন্তু টানা বৃষ্টি পড়ছিল। আর সেই দিন কিন্তু বৃষ্টি পড়ছিল, গুড়ি গুড়ি মাঝে মাঝে পড়ছিল, বাট বেশিরভাগ সময় আমরা আকাশে রোদ পেয়েছি। মানে খুব বেশি গরমও ছিল না, আবার ঠান্ডাও ছিল না, মানে ট্যুরের জন্য একেবারে আদর্শ ওয়েদার ছিল সেই দিন। মানে সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ ভালো ছিল। আচ্ছা, এটার কিরমি বেশি, বানরের কিরমি ইচ্ছা। বানর তুমি বাচ্চা কইটা দিছো? ভাই সামনে যান না। এই দিব দান। এ রবেন, রবেন এদিকে দে না। তুই আমরা ভিডিও নষ্ট করছিস। আরে বেটা তোর লগে সেলফি তুলতাম না। ওদিকে আয়তের বাইরে ওদিকে যেও না, ওদিকে যেও না। ওদিকে তো গাইড গেছে। গাইড গেছে? সো ভিউয়ার, সেদিন আপনাদের অতি পরিচিত মুখ সাইফুল ইসলাম আরান ভাই, মানে যিনি ট্রাভেল আর্ট চ্যানেল পরিচালনা করেন, ওই দিন সেই ভাই আমাদের সাথে ট্যুরে গিয়েছেন। সো ভাইয়ের সাথে দেখা করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আমার অনেক দিন খুব ইচ্ছা ছিল আরান ভাইয়ের সাথে দেখা করার। ভাই কিছু কম দেবো না ওরা করে। খবরদার খাবার বার করেন না। এই তুই আনাস করে আসিফ ভাই কো নিচে যা, বাড়িতে যা যা ধরো 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 বাবা। ভাই এই বড় বান্ধব সবাই ফেল, কিন্তু মনির পাস সব ফেল। এইবার সুন্দরবন থেকে ফেরার পালা। আমরা এখন আমাদের বোটের জন্য ওয়েট করতেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বোটটি এসে পৌঁছাবে।
সো ফাইনালি এখন আমাদের সুন্দরবন ভ্রমণ শেষ। আমরা এখন কাটাখালীর উদ্দেশ্যে রওনা দিব। কাটাখালীতে মূলত আমরা আমাদের জুম্মার নামাজ সেরে আমাদের লাঞ্চ করে দেন 7 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা দিব। পথিমধ্যে আমাদের সামনে মোংলা বন্দর পড়ে, আর এই মোংলা বন্দর মূলত দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর, আর এটি মূলত 1950 সালের দিকে তৈরি করা হয়েছিল। আমরা এখন কাটাখালী এসে পৌঁছাই, আর এই কাটাখালীতে মূলত আমরা জুম্মার নামাজ পড়ে দেন নামাজ শেষে সামনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের লাঞ্চটি সেরে নিব। ইভেন আমাদের রাতের ডিনারও এই হোটেলে সেরে নিয়েছিলাম। দূরে যে মোড়টি দেখতে পাচ্ছেন এই মোড়ে মূলত খুলনা, বাগেরহাট আর মোংলা রাস্তা আলাদা হয়। যখন আমরা জানতে পারি যে আমাদের লাঞ্চ দিতে একটু লেট হবে, দেন এই সুযোগে আমরা টুকটাক বাস লাভিং করি। এই সকল খাবারই ছিল তাদের দুপুরের আয়োজন, মূলত গরুর মাংস, মাছ, মুরগির মাংস, ভর্তা এগুলো আর কি ছিল। সো ভাই ব্রাদার্সরা সবাই আর কি দুপুরের লাঞ্চটি সেরে নিচ্ছেন। আর সেদিন আমাদের দুপুরে লাঞ্চের মেনু ছিল মুরগির মাংস, চিংড়ি শুটকি ভর্তা। তবে দুপুরের খাবার আমার কাছে এভারেজ মনে হয়েছে। সো দুপুরে লাঞ্চ শেষ করে এখন আমরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিই, মূলত 7 গম্বুজ মসজিদ এবং খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি মাজার পরিদর্শন করার জন্য। সামনে যে মোড়টি দেখতে পাচ্ছেন তার হাতের বাম দিকে গেলে ঢাকার রাস্তা, আর পিছনে আমরা খুলনা রাস্তা ফেলে এসেছি, আর সোজা রাস্তাটি চলে গেছে বাগেরহাটের দিকে। আমরা এখন বাগেরহাট 7 গম্বুজ মসজিদের সামনে অবস্থান করতেছি। মূলত এই জায়গায় আমাদের টিকিট কাটা হচ্ছে, আর সেই সাথে বাসটি ঢুকানোর জন্য পারমিশন নিতেছে এডমিন প্যানেলের ভাইরা। সো ফাইনালি আমরা ঢুকে পড়লাম, আর শুরুতে আমাদের সামনে বাগেরহাট জাদুঘর পড়ে। এই জায়গায় মধ্যযুগীয় আমলের প্রত্নতাত্ত্বিক বেশ অনেকগুলো নিদর্শন রয়েছে, আর সামনের এই মসজিদটি মূলত বিখ্যাত 7 গম্বুজ মসজিদ, আর ওই জায়গা মূলত বাগান। আপনাদেরকে ঘুরে ঘুরে সব জায়গায় দেখাবো, আপনারা ততক্ষণে দেখতে থাকুন। সো প্রথমেই আমরা বাগেরহাট মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম। আপনারা দেখতে থাকুন, আমি বেশ করে ভিডিও ক্লিপ নিয়েছি।
ফাইনালি আমি এখন ৬০ গম্বুজ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করলাম। আর এই ৬০ গম্বুজ মসজিদ মধ্যযুগীয় আমলের মসজিদ। এটি ১৫০০ শতকে নির্মাণ করা হয়েছে। মূলত খান জাহান আলী রহমতুল্লাহ আলাহের নির্দেশেই আর কি মসজিদটি নির্মাণ করা হয়েছে। খান জাহান আলী রহমতুল্লাহ আলাহি মূলত এই বাগেরহাট অঞ্চলের শাসক ছিলেন তৎকালীন সময়, আর ওনার নির্দেশে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে সেই সময়। এই মসজিদে টোটাল ৭৭টি গম্বুজ রয়েছে, কিন্তু তারপরও এই মসজিদটি লোকমুখে এখনও ৬০ গম্বুজ বলেই পরিচিত। ছবি তুলুন। মসজিদের পিছনে রয়েছে বিশাল একটি দিঘি, আর এই দিঘিতে অনেকে আর কি গোসল করে। সেদিন আমাদের গ্রুপের অনেক মেম্বাররাই আর কি এই দিঘিতে গোসল করতেছিলেন, তবে আমি সাঁতার খুব বেশি একটি ভালো না জানার কারণে আর কি দিঘিতে সাহস করে আর কি নামিনি। রাহুল আজিব আমরা এখন ৭ গম্বুজ মসজিদকে পিছনে ফালিয়ে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজারের দিকে আগাচ্ছি। তবে মাজারে আমি খুব বেশি একটা ভিডিও করিনি, সো এখানে আমি ক্লিপগুলো রাখতে পারিনি। ৭ গম্বুজ মসজিদ এবং মাজার পরিদর্শন শেষে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো খুলনা রূপসা ব্রিজ। আমরা এখন রূপসা ব্রিজের পানে অগ্রসর হচ্ছি, আর পথিমধ্যেই মাগরিবে নামাজের জন্য আমাদের বাসটি ১০ মিনিটে ব্রেক দিয়েছে। আর এই বিষয়টা দেখে আমার খুব ভালো লেগেছে যে প্রতি অটো নামাজের মাঝেই আমাদের পাইলট সাহেব বাসটি ব্রেক দিয়েছেন। আমাদের বাসটা এখন রূপসা ব্রিজের নিচে ব্রেক দিয়েছে, আর আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি। মূলত রূপসা ব্রিজ হলো খুলনা মানুষদের জন্য ঘোরাঘুরির বিখ্যাত একটি প্লেস। তো এই হলো রূপসা ব্রিজ। রাতের রূপসা ব্রিজ আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে, এখানে বেশ অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছি। রাতেও আমাদের ডিনার একই হোটেলে দিয়েছে, তবে এবার মেনু ছিল চুইঝাল গরুর মাংস, আর এই ডিশটি আমার খুব প্রিয় একটি ডিশ। টেস্ট আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। সো রাতের ডিনার শেষে এখন আমরা আর কি বাজি ফুটাই। ঢুকে যাবে রে ভাই। ঠিক আছে ভাই, সো সব কিছু সম্পূর্ণ করে রাত 10:34 আমাদের বাসটি কাটাখালী থেকে আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তবে আমাদের এই বাসের লাস্ট ডেস্টিনেশন ছিল একেবারে চট্টগ্রাম পর্যন্ত। তবে আমরা 10 জন আর কি সেদিন ঢাকায় নেমে পড়ি। তবে ভিউয়ার্স, আসার ভিডিও আমি কিন্তু খুব বেশি একটি করিনি, যেহেতু একই পথের ভিডিও আমি যাওয়ার সময় করছি, তাই আসার ভিডিও আমি খুব বেশি একটি করিনি, খালি কয়েকটা ইন্টারেস্টিং পার্ট বাদে।
সো এখন আমরা দোলা পাম্পে অবস্থান করতেছি গোপালগঞ্জে। আর এই দোলা পাম্পে আমাদের বাসটি প্রায় 10 মিনিটের জন্য তেল নাও এবং ওয়াশরুমে ব্রেক দিয়েছে। আর সেদিন মানে আসার সময় আমাদের বাস বেশ ভালোই টেনেছিল, সর্বোচ্চ 135 পর্যন্ত টেনেছিল। আর এভারেজ আমি শুনেছি 90 করে। মানে চিন্তা করতেছি মানে কী টানা টানছিল সেই সময় আসার সময়। যাওয়ার দিনের থেকে আসার সময় আমাদের বাসটি বেশ অনেক টেনেছিল। বাট দুর্ভাগ্য বিষয় কি, খুব বেশি একটা প্লেয়ার আমাদের সামনে পড়েনি আসার সময়। আমি যা আশা করছিলাম সেইটি মানে আমার আশা একেবারে গুড়ে বালি হয়ে গেছিলো। আশা করছিলাম অনেক প্লেয়ার আর কি পড়বে, সেটা আর হয়নি। কিছু করার নাই, তবে যা সামনে যাকেই পেয়েছে তাকেই খেয়েছে। সব মিলে আমাদের 3 ঘন্টারও কম সময় লেগেছে খুলনা থেকে ঢাকা আসতে, প্রায় 2 ঘন্টা 44 মিনিটের মতো সময় লেগেছে। তো এখন আমাদের সামনে রয়েছে ময়মনসিংহের শামীম এন্টারপ্রাইজ। এটি মূলত খুলনা ময়মনসিংহ রুটে চলাচল করে। এই বাস থেকে আমরা ইজিলি ওভারটেক দিয়ে দিই ঝড়ের বেগে। আর তখন আমাদের কাছে স্পিড কমসে কম 100+ তো ছিলই। আমাদের সামনে রয়েছে দিগন্ত পরিবহন এবং মুরগির একটি ট্রাক। তবে এই মুরগির ট্রাক যা দেখাইছে না, মানে মাথা নষ্ট করার মতো। দিগন্ত পরিবহনে ছাড় দিতে নারাজ, তবে একটা পর্যায়ে দিগন্ত পরিবহন সামনের এই মুরগির ট্রাকের কাছে হার মানতে বাধ্য হয়। দেন আমরাও একটা পর্যায়ে আর কি দিগন্ত পরিবহনকে ওভারটেক দিয়ে দিই।
আমরা যখন ধুলাইপাড়ের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করতেছি তখন বেশ ভালো পরিমাণে বৃষ্টি পড়ে। সারা পথে কিন্তু এরকম বৃষ্টি দেখি নেই আপ ডাউনের সময়, তো ঢাকায় আসার আগে বেশ ভালো পরিমাণে বৃষ্টি দেখার পাই। আর আমি একটি পর্যায়ে ঘুমিয়ে পড়ি, মানে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ি, দেন ঘুম থেকে উঠে দেখি আমরা হায়দ্রাবাদ এসে দেখি। এই ছিল সেদিনের কাহিনী। ঘড়িতে সময় যখন রাত 2:25 তখন আমরা রাজধানী হায়দ্রাবাদে এসে পৌঁছাই। সো টোটাল খুলনা থেকে ঢাকা আসতে আমাদের 2 ঘন্টা 44 মিনিটের মতো সময় লেগেছিল। আর এই বাসে ছিল সেদিন আমার ট্যুরমেট। চট্টগ্রামের যাত্রীরা ওয়াশরুম ব্রেক সেরে 10 মিনিট পর আবার বাসটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেয়। রাতে আমরা অনেকেই কাউন্টারে অবস্থান করি। দেন ভোর হবার পর আমি আর সাব্বির ভাই মিলে হায়দ্রাবাদ ফ্লাইওভারের সামনে টুকটাক বাস লাভিং করি। আপনারা চাইলে দেখতে পারেন এই সকল ভিডিও। এইবার আসি এই ট্যুরের মন্তব্য সেকশনে। মানে সত্যি করে বলতে আমি এক লাইনে বলে দিই, এই ট্যুরটি আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি জার্নি ছিল। সো প্রথমে যে ড্রাইভিংয়ের কথায় আসি, ড্রাইভিং ছিল অসাধারণ। মানে পাইলট সাহেব যেখানে যেমন স্পিড অ্যাপ্লাই করার প্রয়োজন সেখানে তেমন স্পিড অ্যাপ্লাই করেছেন, উনি কোনো রেকলেস ড্রাইভিং করেননি। আর ট্যুরের বাস হিসাবে সার্ভিস বেশ ভালোই পেয়েছি, যেহেতু এটা সৌদিয়ার অফিসিয়াল ট্যুর, সেই হিসাবে অবশ্যই তারা ভালো সার্ভিস প্রোভাইড করেছেন। আর ট্যুরের ম্যানেজমেন্টের মোটামুটি বেশ ভালোই ছিল, স্পেশালি রবিন ভাই, উনি একাই আর কি এই ট্যুরটি সামলাইয়েছেন। তো সেই সুবাদে উনি বেশ ভালোই সার্ভিস দিয়েছেন। সো ওভারঅল আমি যে রেটিংয়ে আসি, এই রেটিংয়ে আসলে আমি 10-এর ভিতর আমি 8.5 দিব। আর হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিও শেষে কিন্তু আমাদের বেশ অনেকগুলো গ্রুপ ফটো আছে যা আমি আমার এই ট্রাভেল ব্লগে শেয়ার করছি। চাইলে আপনারা আমাদের এই সকল গ্রুপ ফটোগুলো দেখে আসতে পারেন।